1470 সালের তপ্ত একটা দুপুরবেলা ইটালিতে একটা ছেলে ছিল। এই ছেলেটার পাহাড়ে ওঠার অনেক শখ ছিল। আজকেও অন্যান্য দিনের মতোই ও পাহাড়ে উঠছিল, কিন্তু আজকের দিনটা অন্যান্য দিন থেকে একদমই আলাদা। কেন? কারণ আজকেও নতুন একটা পাহাড়ে উঠছিল এবং পাহাড়ে উঠতে যে মাঝপথের একটু আগে ও একটা কেভ বা গুহা আবিষ্কার করেছে। দেখে মনে হচ্ছে এই কেভটার ভিতরে ওর আগে কখনো কেউ ঢুকেনি। ওই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম মানুষ। ছেলেটা অনেকক্ষণ গুহাটার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে যেতে অনেক ইচ্ছা করছে, কিউরিওসিটি জাগছে, বাট একই সাথে অনেক ভয়ও লাগছে। যেহেতু দেখে মনে হচ্ছে ভেতরে অনেক অন্ধকার, ওর আগে কখনো কেউ যায়নি, ভেতরে যে কোনো কিছুই থাকতে পারে এবং যদি কোনো কিছুর কারণে ও কোনো একটা বিপদে পড়ে, ওকে বাঁচানোর কেউ আশপাশে নাই। কিউরিওসিটি জয়ী হয়, শেষ পর্যন্ত ও ভেতরে যায়। পৃথিবীর প্রথম দিককার তিমি মাছের ফসিলাইজড কঙ্কালগুলার একটা এই গুহার ভেতরে ছিল এবং ছেলেটা যদি কখনো এই গুহার ভেতরে না যেত, তাহলে পৃথিবী কখনোই এই ফসিলাইজড কঙ্কালটা দেখতে পারতো না। ইতিহাসবিদরা মনে করে এই ছেলেটার থেকে কিউরিয়াস মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই। আপনারা সবাই এই ছেলেটাকে চেনেন একজন আর্টিস্ট হিসেবে, কিন্তু ও কিন্তু শুধুমাত্র একজন আর্টিস্ট না, একই সাথে ও একজন ইকোনমিস্ট, ও একজন চিন্তাবিদ এবং ও একজন সায়েন্টিস্ট। এই ছেলের নাম লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি ছিল একজন বাস্টার্ড। আপনারা সবাই বাস্টার্ড কথাটা একটা গালি হিসেবে চেনেন, বাট বাস্টার্ডের আবিধানিক অর্থ হলো যখন অনৈতিক সম্পর্কের কারণে একজন সন্তানের জন্ম হয়, সেই সন্তানটাকে সাধারণত বাস্টার্ড বলা হয়। লিওনার্দো দা ভিঞ্চির বাবার একটা 15 বছরের মেয়ের সাথে সম্পর্ক ছিল। বউয়ের সাথে তো ছিলই, বাট একই সাথে 15 বছর বয়সের একটা মেয়ের সাথেও সম্পর্ক ছিল এবং ওই সম্পর্কের যে সন্তান, সেই সন্তানের নাম লিওনার্দো দা ভিঞ্চি। এবং এই কারণেই দা ভিঞ্চি কিন্তু লিওনার্দোর বাবার নাম না, ওকে বাবার লাস্ট নেমটা দেওয়া হয়নি, যেহেতু একজন বাস্টার্ড চাইল্ড। ভিঞ্চি একটা শহরের নাম এবং ওই শহরের থেকে যেহেতু লিওনার্দোর জন্ম, এই কারণে লিওনার্দোর নাম হয়েছে লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির বাবা ছিল একজন নোটারি পাবলিক এবং আজকের দিনে যেরকম নোটারি পাবলিকের কাজ অ্যাটেস্টেশন করা বা সত্যায়িত করা, তখনকার দিনে ওরকম ছিল না ইটালিতে সেই সময় একজন নোটারি পাবলিকের মর্যাদা বেসিক্যালি একজন লয়ারের মতো, এবং ধরেই নেওয়া হইতো যে একজন নোটারি পাবলিকের সন্তান অবশ্যই একজন নোটারি পাবলিকই হবে, কারণ এত বড় প্রেস্টিজিয়াস একটা জব তো যেন তেন কাউকে দিয়ে দেওয়া যায় না। বাস্টার্ড হওয়ার কারণে লিওনার্দো দা ভিঞ্চিকে কখনোই এই প্রেশার দেওয়া হয়নি এবং ছোটবেলা থেকেই ও জানতো যে ওরও বড় হয়ে ওর বাবার মতো নোটারি পাবলিক হইতে হবে, এটা জরুরি না। অনেকেই মনে করে এই প্রেশারটা না পাওয়ার কারণে, বাবা নোটারি পাবলিক আমারও নোটারি পাবলিক হইতে হবে, বাস্টার্ড হওয়ার কারণে ও যে এই প্রেশারটা পায় নাই, এই কারণেই আমরা হয়তো লিওনার্দো দা ভিঞ্চির মতো একজন ট্যালেন্টেড মানুষকে পেয়েছি। যদি এরকম না হইতো, তাহলে ওরও একজন নোটারি পাবলিক হয়ে ওর জীবন অতিবাহিত করতে হইতো। শুধু যে ওকে নোটারি পাবলিক বানানোর চেষ্টা করা হয় নাই তা না, ও যেহেতু একজন বাস্টার্ড চাইল্ড, ওর প্রতি বেসিক্যালি কোনো কেয়ারই করা হয়নি। ওকে বলা হয়েছে তুমি যদি স্কুলে যাইতে চাও খুবই ভালো, যাও, যদি না যাও তাহলেও আমাদের কোনো সমস্যা নেই, তোমার যা ইচ্ছা করো, আমরা তোমার ভরণ পোষণের টাকা দিব আপ টু আ পয়েন্ট, তোমার 12, 13, 14 হওয়া পর্যন্ত, বাট এর বাইরে আমরা তোমার কোনো শখ, আহ্লাদ, আহামরি, পড়াশোনার ইচ্ছা কোনো কিছুই ফুলফিল করতে চাই না। তো লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু আসলে ফর্মাল এডুকেশন করে নাই এই কারণে। হ্যাঁ, ও একটু ম্যাথ শিখছে, একটু বেসিক পড়াশোনা শিখেছে যেন পড়তে আর লিখতে পারে, বাট এর বাইরে ওই সময় ইটালির যে কালচার, এক একজন স্কলার হবে, স্পেশালি বনেদি পরিবার বা বড়লোক পরিবারের মানুষজন অনেক লার্নড মানুষ হয়ে বড় হয়ে উঠতো, অনেক জ্ঞান বিজ্ঞান শেখাশেখির চেষ্টা করতো। লিওনার্দো দা ভিঞ্চির ওই ব্যাপার হয় না। ও পাহাড়ে ঘুরে, বনে বাদারে ঘুরে, প্রকৃতির সাথে মিশে, পশু পাখির সাথে মিশে ওর ছোটবেলা অতিবাহিত করছে। লিওনার্দো দা ভিঞ্চির বয়স যখন 12 থেকে 13 বছর, তখনও ওর বাবার সাথে ফ্লোরেন্সে চলে আসে। আপনার বুঝতে হবে, আমি এটা ইউরোপের স্বর্ণযুগের সময়ের কথা বলতেছি, রেনেসার আগে পরে ওই এক্সাক্ট আমলটার কথা। এবং ওই সময় ফ্লোরেন্স ছিল একদম একটা কালচারাল হাব। পৃথিবীর সব বড় বড় আর্টিস্ট, পৃথিবীর সব বড় বড় লেখক, পৃথিবীর সব বড় বড় সিঙ্গার সবাই ফ্লোরেন্সে আসতো বা ফ্লোরেন্সের আশপাশে থাকতো, কারণ ওইটাকে বলা হইতো একটা কালচারাল হাব অফ দ্য ওয়ার্ল্ড। তো ভিঞ্চি এই কালচার দেখে আস্তে আস্তে কাগজের মধ্যে স্কেচ করা শুরু করে। তেমন আহামরি কিছু না, নর্মাল কাগজের মধ্যে ও আশপাশে যা দেখতো, পশু পাখি বেশি আঁকতো, মোটামুটিও একটা কাগজের মধ্যে পেন্সিল দিয়ে স্কেচ করতো, আহামরি কিছু না। বাট ওই স্কেচ বুকটা নিয়ে ওর বাবা, ওর যখন বয়স 17 বছর বয়স, তখন একটা আর্টিস্টকে দেয়, দিয়ে বলে যে দেখেন তো ভাই, আমার ছেলেও এরকম স্কেচ করে, আপনি তো অনেক বড় আর্টিস্ট ফ্লোরেন্সের, এই স্কেচগুলো দেখে কি মনে হয় আমার ছেলেকে আর্টিস্ট হিসেবে কখনো ভালো করতে পারবে? এই আর্টিস্টটার একটা দোকান ছিল। ওই সময় ইটালিতে একটা কালচার ছিল, যেহেতু এটা ফটোগ্রাফির অনেক আগের যুগ, যে আমার যদি কোনো কিছু পছন্দ হইতো, আমি একটা জনপ্রিয় আর্টিস্টকে বা ভালো আর্টিস্টকে বলতাম যে ভাই এটার একটা ছবি আঁকেন, এবং তারপরে ওই ছবি আমি আমার বাসায় টানায় রাখতাম। তো মানুষ নিজেদের পশু পাখির ছবি আঁকাইতো, মানুষ নিজেদের হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা এরকম ছবি, মানুষ নিজেদের বাড়ি, বেসিক্যালি এনিথিং যেটা আপনি মেমোরিতে রাখতে চান। যেহেতু ছবি তোলার কোনো ব্যাপার নাই, সো আমি একজন আর্টিস্টের কাছে যাবো এবং তার কাছ থেকে ছবি তোলায় নিয়ে আসবো। যেই লোককে লিওনার্দো দা ভিঞ্চির বাবা এই স্কেচ বুকটা দিছিল দেখার জন্য যে লিওনার্দো দা ভিঞ্চির কি আসলেও কোনো স্কিল আছে নাকি, ওই লোকের এরকম একটা বড় দোকান ছিল, যেই দোকানে মানুষ আসতো এরকম ছবি আঁকার ফরমায়েশ নিয়ে। তো ওই লোক লিওনার্দো দা ভিঞ্চির বাবাকে বলে যে ঠিক আছে, তুমি তোমার ছেলেকে পাঠায় দাও, ওই
এখানে একটা ইন্টার্নশিপ করুক, আমাদের এখানে অনেক কাজকর্ম আসে, ও ছবি টবির মধ্যে থাকতে পারবে, আঁকা আঁকির মধ্যে থাকতে পারবে, আমরা ইভেনচুয়ালি বুঝবো যে আর্টিস্ট ও আসলে হইতে পারবে নাকি জীবনে কোনোদিন। তো লিওনার্দো দা ভিঞ্চি ওর বয়স যখন 17 বছর তখন থেকে এই আর্টের দোকানে ইন্টার্নশিপ শুরু করে। আজকের মতো 3 মাসের ইন্টার্নশিপ নাই, ইন্টার্নশিপের কোনো শেষ নাই। বেসিক্যালি সারা জীবনই এমনও হইতে পারে যে ইন্টার্নশিপ করেই কাটায় যাবে। ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এই টাইপ ওয়ার্ড তখন ইটালিতে ছিল না, বেসিক্যালি গুরু শিষ্য টাইপ রিলেশন ছিল। সো এই আর্টের দোকান যে চালাইতো সে ছিল একজন গুরু বা মেন্টর, এবং মানুষজন যারা কাজকর্ম করতো তারা সবাই ছিল উনার শিষ্য। চিয়ারোস্কিউরো, আমি আপনাদের স্ক্রিনে দেখাবো, আমি এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা জানি না যেহেতু এটা ইটালিয়ান সম্ভবত। এটা হইলো একটা প্রসেস, যেই প্রসেসে আপনি একটা ছবির মধ্যে ছায়া বানাতে পারবেন। এর আগ পর্যন্ত যখনই কোনো আর্টিস্ট ছবি আঁকতো, ছবির মধ্যে ছায়া বানানো যাইতো না, এবং লিওনার্দো দা ভিঞ্চি এই প্রসেসটা আবিষ্কার করে যে এই প্রসেসে এখন থেকে একটা ছবি যখন আমি আঁকবো, এই ছবির ভিতরে মানুষের বা কোনো অবজেক্টের ছায়াও বানানো যাবে। এবং অন্য যে ভয়ঙ্কর আবিষ্কারটাও করে ওটাকে বলে স্পুমাটো। আমি আপনাদের এগেইন স্ক্রিনে দেখাবো কারণ আমি জানি না এক্সাক্ট উচ্চারণটা কি। এটা আরো ভয়ঙ্কর কারণ এটা হলো হার্ড লাইন ব্যবহার না করে কোনো ছবি আঁকার পদ্ধতি। দুইটা আবিষ্কারী ও খেলতে খেলতে ওই অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে করতে আয় তোকে দেখাই কিভাবে ছবি আঁকে, এই জিনিসটা এক্সপেরিমেন্ট করতে করতেই করে ফেলছে। আমি আপনাদের স্ক্রিনে একটা ছবি দেখাই এবং আপনারা এই ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করেন আপনি কোনো ডিফারেন্স দেখতে পান নাকি দুই মানুষের দুইটা পায়ের মধ্যে। আপনার ডান দিকে যে মানুষটা, সেই মানুষটার পাটা যদি আপনি একটু দেখেন, পাটা খুব মাস্কুলার, একটা পাই আসলে পুরোপুরি দেখা যাচ্ছে, দুইটা পা দেখা যাচ্ছে না, এবং যে পাটা দেখা যাচ্ছে ওই পাটা অনেক হার্ড লাইন দিয়ে বানানো। আপনি যদি মনোযোগ দিয়ে অন্য কোনো কিছু না দেখে শুধু ওই পাটা দেখেন, যিনি সাদা ধুতিটা পরে আছেন উনার কথা বলছি আমি, ওই উনার বাম পাশের পাটা যদি আপনি দেখেন অন্য কোনো কিছু না দেখে আপনার মনে হবে যে খুব হার্ডলি অনেক জোরে প্রেস করে এই পাটা আঁকা হয়েছে, এবং এই পাটা আসলে একটা লাঠির মতো দেখতে। এখন আমরা যদি বাম পাশের মানুষটাকে দেখি যার দুইটা পাই ভিজিবল, যিনি এই পিঙ্ক রঙের একটা জামা পরে আছেন এবং অন্য কোনো কিছু পরে নাই, আমাদের স্ক্রিনের মাঝখানে ওই ছবিটার উনার দুইটা পা যদি আপনি দেখেন, আপনি দেখবেন উনার যে ডান পা, সো আপনার হাতের বাম পাশে উনার যে প্রথম পাটা, ওই পাটার যে হাঁটুর জায়গাটা, ওই জায়গাটা অনেক স্ট্রং, কিন্তু এছাড়া বাকি পাটা কিন্তু মসৃণ। এবং আপনি যদি উনার অন্য পাটা দেখেন, আপনি দেখবেন পুরা পাটাই কিন্তু অনেক মসৃণ। আচ্ছা, দুই পায়ের কম্পারিজন কেন দিলাম? তার কারণ একটা পা এঁকেছে লিওনার্দো দা ভিঞ্চির গুরু, যার দোকানে লিওনার্দো দা ভিঞ্চি কাজ করতো, যেটা হার্ড লাইন দিয়ে আঁকা, এবং অন্য পাটা আপনার স্ক্রিনের মাঝখানে যে ছিল, যার দুইটা পাই ভিজিবল ছিল, ওই পাটা এঁকেছে লিওনার্দো দা ভিঞ্চি। এবং আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছেন একটা খুব হার্ড লাইন কলম দিয়ে জোরে চেপে আঁকা, আরেকটা খুব আস্তে করে আঁকা, যেন অনেক ন্যাচারাল মনে হয়। আমার আপনার কাছে মনে হইতে পারে যে কলম একটু জোরে চাপ দিয়ে আঁকছে, কলম একটু কম জোরে চাপ দিয়ে আঁকছে, আমাদের কি যায় আসে, দুইটাই তো মোটামুটি সেম, দুইটাই পা। বাট আর্টিস্টদের কাছে ইটালিতে ওই সময় এটা একটা ভয়ঙ্কর বিপ্লবের মতো ছিল যে একটা ছবিকে এত রিয়েলিস্টিক যে বানানো যায়, এটা এর আগ পর্যন্ত কেউ আবিষ্কার করেনি। এবং বলা হয় এই ছবিটার পরে, এই ছবিটা ছিল লিওনার্দো দা ভিঞ্চি এবং ওর গুরুর দুইজনের মিলে আঁকা, বাট এই ছবিটার পরে লিওনার্দো দা ভিঞ্চির যে মেন্টর ছিল সে আর কোনোদিন ছবি আঁকে নাই। তার কারণ তার মনে হয়েছে যে সে কখনো লিওনার্দো দা ভিঞ্চির থেকে ভালো ছবি আঁকতে পারবে না, কারণ এত রিয়েলিস্টিক ছবি তার পক্ষে আর আঁকা সম্ভব নয়। এরপরে আর সে কখনো তুলি ধরে নাই। এটা কথিত আছে, এটা সত্য নাকি আমি জানি না। লিওনার্দো দা ভিঞ্চি যে শুধুমাত্র আঁকা আঁকির ভিতরেই আবিষ্কার করছে তা কিন্তু না, ওর আবিষ্কার আঁকা আঁকির বাইরেও ছিল, আঁকা আঁকির ওয়ার্ল্ডে, বাট বাইরে। ও আসার আগ পর্যন্ত মানুষজন ডিম টিম দিয়ে রং বানায়, ওটা বেশি পপুলার ছিল। বাট লিওনার্দো দা ভিঞ্চি ফার্স্ট যে অয়েল ব্যবহার করে, এই যে অয়েল পেইন্টিং ব্যাপারটা আমরা বলি, এই অয়েল পেইন্টিং এর জনকদের একজন বলা হয় লিওনার্দো দা ভিঞ্চিকে, কারণ ও আসার আগ পর্যন্ত অয়েল ব্যবহার করেও যে ছবি আঁকা সম্ভব, অয়েল পেইন্টিং বলে যে একটা জিনিস হইতে পারে, এটা পৃথিবীর মানুষ ওইভাবে রিয়ালাইজ করে নাই। তো অনেকদিন ইন্টার্নশিপ করার পরে লিওনার্দো দা ভিঞ্চি যখন আস্তে আস্তে বেশ জনপ্রিয় হওয়া শুরু করছে, মানুষজন ওকে চেনা শুরু করছে, ওর সফট লাইনে আঁকা রিয়েলিস্টিক ছবি আঁকা বেশ ব্যাপার একটা হওয়া শুরু করছে, তখন ওর মনে হয় যে আমি এখন আর কেন এখানে কাজ করবো, আমি একটা নিজের দোকান দিব। ওর মধ্যে একটা এন্টারপ্রেনারিয়াল ভেঞ্চার চলে আসে যে হ্যাঁ, এখন আমি আমার নিজের দোকান দিব, আমার নিজের দোকানে মানুষ আসবে তাদের ফরমাইশ নিয়ে, এবং আমি নিজে ছবি আঁকবো, পুরো প্রফিট আমি নিজে রাখবো। তো ফ্লোরেন্স শহরেই একটা দোকান দেয় এবং ওই দোকানে ও ফরমাইশে ছবি আঁকা শুরু করে। দোকানে ইমিডিয়েটলি মানুষের প্রেশার আসা শুরু হয়, ওয়ার্ড অফ মাউথ অনেক ভালো ছিল, সবাই জানতো লিওনার্দো দা ভিঞ্চি অনেক ভালো ছবি আঁকে, সো অনেক অর্ডার আসা শুরু করে। বাট কিছুদিন পরেই একটা সমস্যা দেখা দেয়। দেখা যায় লিওনার্দো দা ভিঞ্চি সপ্তাহে একটা ছবিও ডেলিভারি দিতে পারতেছে না। ওর অর্ডার কিউতে পড়ে আছে 20টা 30টা 40টা 50টা। মানুষজনকে পাগলের মতো প্রত্যেকদিন বলতেছে যে আমার ছবি কবে দিবা, 2 মাস আগে টাকা দিছে এখনো ছবি দাও নাই কেন। বাট লিওনার্দো দা ভিঞ্চি তুলি হাতে নিলেই ওর ছবি আঁকতে পারতেছে না। ও ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যায়। ওই সময় তো ডিপ্রেশন ব্যাপারটা এত পপুলার হয় নাই আজকের দিনের মতো, বাট আজকের দিনের বিজ্ঞানীরা মনে করে যে ওই সময় লিওনার্দো দা ভিঞ্চি ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যায়, কারণ ওর রাইটার্স ব্লকের মতো আর্টিস্ট ব্লক বলে একটা ব্যাপার হয়, যেখানে তুলি ধরলেই ওর মধ্যে ইমাজিনেশন কোনো কাজ করতো না। লিওনার্দো দা ভিঞ্চি অনেক বেশি সুইসাইডালও হয়ে যায় এই সময়ে, এবং ও যেহেতু অনেক জার্নাল লিখতো, ঠিক এই টাইমটার মধ্যে ওর জার্নালে খুব ভয়ঙ্কর একটা কথা লেখে, যেই কোডটা হলো টেল মি ইফ এনিথিং ওয়াজ এভার ডান, টেল মি while I thought that I was learning how to live, I have been learning how to
ডাই। খুবই ভয়ঙ্কর একটা লাইন, এবং আজকের দিনে আমরা বুঝতে পারতেছি এই লাইন এবং এর আগে পরের জার্নাল এন্ট্রি পড়ে যে লিওনার্দো দা ভিঞ্চির ওই সময় মনে হয়েছিল যে আমি যেহেতু ছবি আঁকতে পারতেছি না, আমার মনে হয় মরে যাওয়াই উচিত। তো লিওনার্দো দা ভিঞ্চির যখন এরকম একটা বাজে ফেস চলতেছে, তখন ওর জন্য একটা সুবর্ণ সুযোগ আসে। ফ্লোরেন্সের রাজা, ফ্লোরেন্সে আমাদের লিওনার্দো দা ভিঞ্চির দোকান, মিলানের রাজাকে একটা গিফট পাঠাবে, একটা বাদ্যযন্ত্র। এবং ফ্লোরেন্সের রাজা খুঁজতেছিল এমন একজনকে যে শুধু এই বাদ্যযন্ত্র নিয়ে যাবে তা না, এই বাদ্যযন্ত্র ভালো বাজাইতেও পারবে, লোইর নামে একটা বাদ্যযন্ত্র। তো এরকম যখন খোঁজা হচ্ছে ফ্লোরেন্স শহরে যে কে এই লোইর খুব সুন্দর বাজাইতেও পারে, কারণ ডেলিভারি তো যে কেউ দিতে পারে, বাট সুন্দর করে যে বাজায় দেখাবে মিলানের রাজাকে, এরকম খুব বেশি মানুষ নাই। খুঁজতে খুঁজতে দেখা যায় কোনো এক কারণে লিওনার্দো দা ভিঞ্চির মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক পছন্দ এবং ও ফ্লোরেন্স শহরের বাকি সবার থেকে এই জিনিস খুব সুন্দর বাজাইতে পারে। লিওনার্দো দা ভিঞ্চিকে অফার দেওয়া হয় যে তুমি ভাই এটা নিয়ে মিলানে যাও, তুমি রাজাকে এটা বাজায় শোনাবা, তারপর ফেরত আসবা। লিওনার্দো দা ভিঞ্চি আরো এক স্টেপ এক্সট্রা হবে, ও ভাবে যে আমি আর আসবোই না। ওর দোকান বিক্রি করে, যারা ওকে টাকা দিছিল, যাদেরকে আর্ট দিতে পারেনি তাদের টাকা রিফান্ড করে এবং বলে আমি পুরোপুরি মিলান চলে যাচ্ছি। ওই বাদ্যযন্ত্র নিয়ে, ওর যে স্বল্প জামা কাপড় ছিল সবকিছু নিয়ে মিলানের উদ্দেশ্যে রওনা দেয়। তো মিলানে ওই রাজাকে ওই বাদ্যযন্ত্রটা দেওয়ার পরে ওই রাজাকে একটা চিঠি লেখে, সেম রাজাকে, ওর সাথে ওর কথাবার্তা হয় ফার্স্ট, এবং তারপর একটা চিঠি লেখে। চিঠিতেও বলে যে আমাকে একটা কাজ দেন, এবং রাজা যখন ওকে জিজ্ঞেস করে যে তুমি কি পারো, তখন ও সবকিছু বলে, জাস্ট পেইন্টিং এর কথাবার্তা বাদ রাখে। ও বলে আমি ইঞ্জিনিয়ারিং পারি, আমি আর্কিটেকচার পারি, আমি বিল্ডিং কনস্ট্রাকশন খুব ভালো পারি, অনেকগুলা স্কিলের কথাও বলে, বাট একবারও বলে না যে আমি আর্টও পারি, কারণ ও চায় যে ওর ধরে নিছে মনে মনে যে আমি মনে হয় আর ভালো আর্ট আঁকতে পারবো না, কারণ তুলি হাতে নিলে আমি আর কাজ করতে পারি না। সো এই যখন সিচুয়েশন হয়, তখন মিলানের রাজা ওকে একটা প্রোডাকশন লিডের রোল দেয়। প্রোডাকশন লিড ব্যাপারটা হইলো ওই সময় স্টেজ শো হইতো অনেক, সো সন্ধ্যার সময় সপ্তাহে একদিন বা রাজাদের জন্য হয়তো প্রত্যেক দিন বা প্রত্যেক 2-3 দিনে একটা নাটকের অনেক আয়োজন করা হইতো। সো একটা স্টেজ থাকতো, ওই স্টেজের ভিতরে থিয়েটার আজকে আমরা যেটাকে বলি, ওই ব্যাপারটা হইতো, লাইভ অ্যাকশন মঞ্চ নাটক, ওই ব্যাপার হইতো। এবং এই মঞ্চ নাটকের ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। লিওনার্দো দা ভিঞ্চি নিয়মিত বেতন পাওয়া শুরু করে এবং জার্নালে লেখা শুরু করে। ও সারাদিন কাজ করতো ওর নেক্সট নাটক কি হবে এটা নিয়ে প্ল্যান করতে, এবং সারা রাত ওর আবি জাবি যত থটস আছে সেগুলা জার্নালে লিখতো। সো লিওনার্দো দা ভিঞ্চি এই কাজ শুরু করে। ও সারাদিন প্রোডাকশনে কাজ করতো, প্রোডাকশনের মানুষজন জানেও না কি ভয়ঙ্কর একটা আর্টিস্টের সাথে ওরা কাজ করতেছে, কারণ সবাই ওকে দেখতেছে ও দেয়াল ঠিক করতেছে, দেয়ালে পেরেক মারতেছে, কালকের প্রোডাকশনে কি হবে, কে কোন কস্টিউম পরবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে। লিওনার্দো দা ভিঞ্চি সারাদিন এগুলো করতো, সন্ধ্যার সময় বাসায় ফেরত আসতো এবং ওর জার্নালের ভিতরে ওর তাবৎ যে অদ্ভুত চিন্তা ভাবনা এগুলো লিখতো। ওর যেহেতু এখন একটা স্টেবল বেতন আছে রাজার কাছ থেকে, মিলানের রাজার কাছ থেকে ওর বেতন আসে, সো ওর এখন আর কোনো টেনশন নাই। ও আর্টের থেকে অনেক দূরে চলে গেছে এবং এখন ওর মূল টাইম অতিবাহিত করে দিনের বেলা চাকরি করে এবং সন্ধ্যার পরের থেকে সারা রাত পর্যন্ত জার্নালে লেখালেখি করে ভয়ঙ্কর সব বিষয়ে। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু ওর জার্নাল কখনো পাবলিশ করেনি। ওর মৃত্যুর পরে আমরা এই জার্নাল দেখেছি এবং এই জার্নাল পড়ে বোঝা যায় যে 800 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি এমন এমন জিনিসের কথা কল্পনা করে ওর জার্নাল লিখছিল যেগুলো পরে সত্যি হয়েছে। আপনি মেশিন গান বলেন, স্কুবা ডাইভিং এর জন্য যে ইকুইপমেন্ট দরকার, মুখের মধ্যে একটা জিনিস পরে যে পানির নিচে যাওয়া সম্ভব, বা ট্যাঙ্ক, যে একটা গাড়ি থাকবে সেই গাড়ির সামনে অস্ত্র থাকবে এবং গাড়ির মাঝখানে একজন বসে থাকবে, এই সব কনসেপ্ট লিওনার্দো দা ভিঞ্চির ডায়েরির ভিতরে আছে। ট্যাঙ্ক, স্কুবা ডাইভিং এগুলো আবিষ্কার হওয়ার 500 বছর আগেই। শুধু তাই না, লিওনার্দো দা ভিঞ্চির হাতে এত অবসর সময় ছিল এবং ও আর্ট থেকে এত দূরে চলে গেছিল যে এই সময় ওর একটা হবি হয়, সেটা হলো মানুষের লাশ কাটার হবি। প্রত্যেক সপ্তাহে ও চেষ্টা করতো ও 1-2টা লাশ কিনে আনবে এবং সেই লাশ তারপর কেটে দেখবে যে এই লাশের ভিতরে কি আছে বা মানুষের হিউম্যান বডির ভিতরে আসলে কি থাকে। সেই সময়ে পৃথিবীর সবচেয়ে অ্যাকুরেট অ্যানাটমি অফ হিউম্যান বডির আর্ট এবং ডিজাইন লিওনার্দো দা ভিঞ্চির কাছে ছিল। মানুষ যদি জানতে চাইতো যে আমার বডির এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে, পৃথিবীতে লিওনার্দো দা ভিঞ্চির থেকে বেটার কেউ এটা জানতো না, কারণ ওর কাছে তখন হিউম্যান বডির ভেতরের অ্যানাটমির সবচেয়ে পারফেক্ট নলেজ ছিল। আপনি যদি লিওনার্দো দা ভিঞ্চির জার্নাল পড়েন পাবলিক, আপনি গুগলে যে সার্চ দিলে পাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে জার্নালের সেম পেজে একটা হিউম্যান হার্ট কিভাবে কাজ করে এটা নিয়ে ওর খুব জ্ঞান ও গর্ব কথাবার্তা লেখা, যে ওর কি মনে হয় একটা হার্ট বের করে দেখছে কিভাবে এটা কাজ করে, রক্ত কোথা থেকে কোথায় যায়। আবার ওই সেম পেজে শপিং লিস্টও লেখা, যে কালকে আমি যখন বাজারে যাব তখন আমার ডিম কিনতে হবে, দুধ কিনতে হবে। আবার ওই সেম পেজের ভিতরেই একটা নতুন বাদ্যযন্ত্র কিভাবে বানানো যায়, নতুন একটা বাদ্যযন্ত্র ইমাজিন করছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওইটা কিরকম হওয়া উচিত, কিরকম হইলে বাজায় অনেক মজা পাওয়া যাবে, সব লেখা। সো ব্রেইন ডাম্প অ্যাকচুয়ালি যেই ব্যাপারটা ওইটা ওর জার্নালে করতো, কারণ ও সবসময়
সময় মনে করছে এটাও কখনো পাবলিশ করবে না। এই পাগলামিগুলো করতে করতে লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু একদমই ছবি আঁকে নাই, বাট একদমই না একেও মিলানের এই সময়টায়, এই চাকরি জীবনের সময়টায় লিওনার্দো দা ভিঞ্চি 2টা ছবি আঁকছে, যার মধ্যে একটা ছবি আমরা সবাই চিনি, না আমি মোনালিসার কথা বলতেছি না। এই ছবিটার নাম দ্য লাস্ট সাপার। লিওনার্দো দা ভিঞ্চি লাস্ট সাপার আঁকার কিছুদিন পরে, 1500 সালের আশপাশে ফ্রান্স মিলানকে আক্রমণ করে, এবং ফ্রান্স যখন মিলানকে আক্রমণ করে, লিওনার্দো দা ভিঞ্চির যে রাজার জন্য চাকরি করতো সেই রাজা তো পালায় যায়, একই সাথে লিওনার্দো দা ভিঞ্চিরও জীবনের জন্য পালায় যেতে হয়। পালায় প্রথমে ভেনিসে যায়, বাট ভেনিসে বেশি দিন থাকে না, ভেনিসও আবার ফ্লোরেন্সে ফেরত আসে, যেটা ছিল ওর অরিজিনাল মাতৃভূমি। তো ফ্লোরেন্সে তো চলে আসছে, এখন তো ওর কাছে আর চাকরি নাই, ওর সব শেষ, ওইদিকে তেমন কোনো সঞ্চয়ও নাই, বাট একই সাথে ফ্লোরেন্সেও ওর কিছু নাই, কারণ ও তো দোকান সব বিক্রি করে চলে গেছিল যখন ও মিলানে গেছিল। তো কি করবে, ও নিজে ছোট্ট একটা ঘর ভাড়া নেয় এবং নিজের মনেই আবার আঁকাআঁকি করা শুরু করে। ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড বলে একটা ছবি আছে, এই ছবিটাও এই সময়ে আঁকে, এবং এই ছবিটাও কোনো ফরমায়েশের জন্য আঁকে নাই, নিজের মনেই আঁকছে, যেটাকে বলা হয় লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে ফাইনেস্ট ওয়ার্কগুলোর একটা। এই ছবি ওই সময় এত জনপ্রিয় হয় ফ্লোরেন্স শহরে যে মানুষ ওর বাসার সামনে লাইন দিয়ে দাঁড়ায় থাকতো এই ছবিটা একবার দেখবে দেখে। অনেকে মনে করে লাস্ট সাপার মনে হয় লিওনার্দো দা ভিঞ্চিকে ফেমাস বানাইছে। হ্যাঁ, লাস্ট সাপার একদমই ওকে ফেমাস বানায় নাই তা না, বাট এই ছবিটা, যে ছবিটা দেখার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়ায় থাকতো, এইটাই মূলত ওকে ফ্লোরেন্সে তখন আবার জনপ্রিয় করে তোলে। তো এই ছবিটার পর ওর যখন জনপ্রিয়তা আবার তুঙ্গে, তখন ওর আবার ফরমায়েশের কাজ আসা শুরু হয়। মানুষ ভুলে গেছিল যে ও ফরমায়েশের কাজকর্ম করতো, বাট এই একটা দুইটা জনপ্রিয় ছবির পরে এখন মানুষের আবার মনে হয়েছে যে না, ও তো পৃথিবীর সেরা আর্টিস্টদের একজন, ওর কাছে আমি ছবি আঁকাবো। এই সময় ফ্লোরেন্সের সবচেয়ে বড়লোক মহিলাদের একজন ওকে বলে ওই মহিলার জন্য একটা পোর্ট্রেট আঁকতে, বাট লিওনার্দো দা ভিঞ্চি এটা মানা করে দেয়। এই কাহিনী কেন ইম্পর্টেন্ট, তার কারণ ওই বড়লোক মহিলাটার ছবিটাকে মানা করার ঠিক 1-2 সপ্তাহের ব্যবধানে সেম কাজ, পোর্ট্রেট আঁকার কাজ, লিওনার্দো দা ভিঞ্চি আরেকটা মেয়ের জন্য করতে রাজি হয়, যে এত বড় লোক ছিল না, বেশ গরিবই ছিল, এবং এই মেয়ের নাম ছিল লিসা। আপনারা বুঝতেই পারতেছেন গল্প কোথায় যাচ্ছে। ওই পোর্ট্রেটটাকেই আজকে আমরা মোনালিসা হিসেবে চিনি। কেন লিওনার্দো দা ভিঞ্চি এত কাজ মানা করেছিল এত বড় লোক থাকার পরে, এবং এত সিমিলার কাজ মানা করার পরেও কেন ও লিসার পোর্ট্রেট করতে রাজি হইল এবং বাকিদেরটা রাজি হয় নাই, এটার কোনো কনক্লুসিভ এভিডেন্স নাই। কেউ বলে লিসার পরিবারের সাথে ভিঞ্চির পরিবারের কানেকশন ছিল, সো ফ্যামিলি ফ্রেন্ড ছিল দেখে করেছে। কেউ বলে লিসার পরিবারের সাথে মাফিয়ার কানেকশন ছিল এবং মাফিয়া ওকে প্রেশার দিয়েছে এই ছবিটা আঁকার জন্য, বাট কোনো কনক্লুসিভ এভিডেন্স নাই। বাট এটা মোটামুটি সবাই এগ্রি করে যে কোনো ভালোবাসার অ্যাঙ্গেল ছিল না। এমন না যে লিওনার্দো দা ভিঞ্চি লিসাকে ভালোবেসে ফেলছিল এই কারণে ও মোনালিসা আঁকছে, ওই অ্যাঙ্গেলটা আসলে ছিল না। এবং অদ্ভুত ব্যাপার, এই ছবিটা কখনো লিওনার্দো দা ভিঞ্চি ডেলিভারি দেয় নাই, কারণ ও সবসময় বলছে এই ছবিটা আমার এখনো শেষ হয় নাই। লিসা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে এই ছবিটা পাওয়ার জন্য, বাট যখনই ও চাইছে তখনই লিওনার্দো দা ভিঞ্চি বলছে যে আমার আরো একটু রিটাচ করা বাকি আছে, আমার এখন এই ছবি আঁকা শেষ হয় নাই। এই সময়ে ফ্লোরেন্সে লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু শুধু ছবি আঁকছে এরকম না, হ্যাঁ ও ছবি আঁকছে, বাট একই সাথে ও আর্কিটেকচারাল ডিজাইন করেছে, ও ব্রিজ বানাইছে, ও বিল্ডিং বানাইছে, ইভেন ও মিলিটারিদের জন্য অস্ত্রের ডিজাইনও করছে এই সময়ে। লিওনার্দো দা ভিঞ্চির ফ্লোরেন্সে এই দফায় খুব বেশি দিন থাকা হয়নি। হ্যাঁ, ও মোনালিসা এঁকেছে, যেই কারণে ওর ফ্লোরেন্সে এই সময়ের থাকার পার্টটা খুব স্মরণীয়, বাট ওইটা এবং কিছু আর্কিটেকচারাল কাজকর্ম, কিছু বিল্ডিং বানানো, কিছু ব্রিজ বানানো বাদ দিলে এই ফেজটায় ফ্লোরেন্সে লিওনার্দো দা ভিঞ্চির তেমন কোনো অবদান ছিল না। এবং কিছুদিন পরেই ও আবার ফ্রান্সে চলে যায়, সেই ফ্রান্স যেই ফ্রান্সের কারণে ওর মিলান থেকে ভেগে ভেনিস হয়ে তারপর ফ্লোরেন্সে ফেরত আসতে হয়েছিল। তার কিছুদিন পরেই ওর প্রথম স্ট্রোকটা হয়, এবং এই স্ট্রোকটা হওয়ার পরে খুব বড় ধরনের একটা ক্ষতি হয় লিওনার্দো দা ভিঞ্চির। তা হলো ওর হাত আর আগের মতো কাজ করতো না, ওর হ্যান্ড আই কোঅর্ডিনেশন মোটামুটি ভাবে নষ্ট হয়ে যায়, যেই কারণে ও তুলি ধরতে পারতো, বাট ও যখন আঁকতো ও যেরকম আঁকতে চাচ্ছে ওই রকম আঁকা আর সৃষ্টি হচ্ছিল না। তো কি করবে, ও ফ্রান্সে চলে যায়। ফ্রান্সে তখন ওয়েল রেসপেক্টেড, এত জনপ্রিয় একজন আর্টিস্ট, মোটামুটি পুরো দুনিয়া তখন জেনে গেছে যে লিওনার্দো দা ভিঞ্চি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট এখন, কারণ ওর মতো ভালো ছবি আঁকতে পৃথিবীর আর কেউ পারে না। হ্যাঁ, ওর এখন স্ট্রোক হয়েছে, ও এখন আর আগের মতো ভালো আঁকতে পারে না, গ্র্যান্টেড, বাট তারপরে ওর রেসপেক্টটা ছিল। এবং ওই সময় কিন্তু আর্টিস্টদের, যেটা বর্তমান পৃথিবীতে আমরা তো দেখি না, স্পেশালি বাংলাদেশে তো একদমই দেখি না, ওই সময় আর্টিস্টদের বা জ্ঞানীগুণী মানুষদের অনেক ভয়ঙ্কর রেসপেক্ট দেওয়া হইতো, এবং রাজার সাথে চলতে পারতো, রাজার সাথে উঠতে বসতে পারতো, এইরকম রেসপেক্ট দেওয়া হইতো ওই সময়। সো সেম লিওনার্দো দা ভিঞ্চিকে ওই রেসপেক্ট দেওয়া হয়। ছবি আঁকতে পারে না, ছবি আঁকার সাইডটা বাদ থাকে, কিন্তু প্রত্যেক দিনই কোনো ইউনিভার্সিটিতে যায়, কোনো একটা ওই যে আগোরা টাইপ জায়গায়, যে আগোরা হইল জমায়েতে, আপনারা আমার গ্রিসের ভিডিওতে দেখছিলেন, এরকম জায়গায় যে ও লেকচার দিত। শুধু যে আর্ট বিষয়ে লেকচার দিত এরকম না, ওর জীবন দর্শন বিষয়ে, ওর যেহেতু অনেক সায়েন্টিফিক ইনভেনশন আছে, ওগুলা নিয়ে, মিলিটারির জন্য কিরকম ইকুইপমেন্ট বানানো উচিত, বিল্ডিং কেমন হওয়া উচিত, ভ্যারিড ইন্টারেস্ট, হিউম্যান অ্যানাটমি
অ্যানাটমি, হিউম্যান বডি সব বিষয়েও কথাবার্তা বলতো এবং অনেক অনেক মানুষ আসতো এই কথাবার্তা শোনার জন্য। ল্যাটিন একটা ওয়ার্ড আছে ফ্র্যাঙ্কিয়া, এবং ইংরেজিতে বলে ফ্র্যাঙ্ক, এবং এই ওয়ার্ডটা থেকেই মূলত ফ্রান্স ওয়ার্ডটা আসছে, যেটা একটা দেশ। এই ফ্রান্সের যে রাজা ছিল ওই সময়, সেই রাজার নাম ছিল কিং ফ্রান্সিস, এবং কিং ফ্রান্সিসের ডাইনেস্টিটার থেকেই ফ্রান্সের নাম ফ্রান্স হয়েছে বলা হয়। এই কিং ফ্রান্সিসের কোলে মাথা রেখে লিওনার্দো দা ভিঞ্চি মারা যায় 1519 সালে। এবং আপনি প্রশ্ন করতে পারেন কিং ফ্রান্সিসের কোলে মাথা রেখে কেন মারা গেছে? কিং ফ্রান্সিসের সাথে লিওনার্দো দা ভিঞ্চির রিলেশন কি? কোনো রিলেশন নাই। কিং ফ্রান্সিস ওই সময়ের আর্টিস্টদের, ওই সময়ের জ্ঞানীগুণী মানুষদের অনেক রেসপেক্ট করতো, এবং যখন লিওনার্দো দা ভিঞ্চি মৃত্যু সজ্জায় তখন কিং ফ্রান্সিস বলে যে ওর মৃত্যু পর্যন্ত আমি ওর পাশে থাকতে চাই, এবং একদম শেষ সময় পর্যন্ত ও লিওনার্দো দা ভিঞ্চিকে একদম কোলে করে রাখে, এবং ওর কোলের মধ্যেই আসলে লিওনার্দো দা ভিঞ্চি মারা যায়। এই ছিল লিওনার্দো দা ভিঞ্চির গল্প। আমি জানি না আপনারা জানতেন নাকি এত ডিটেইলে, আমি জানতাম না। ইনফ্যাক্ট আমি যখন প্রথম মোনালিসা দেখতে গিয়েছিলাম লুভে, তখনও আমি মোনালিসা দেখে তেমন কিছু ফিল করি নাই, বাট এখন যখন আমি মোনালিসার ব্যাক স্টোরি জানি, স্পেশালি এর পরে, কাহিনী কিন্তু এখানে শেষ না, মোনালিসা কিন্তু তখনও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পেইন্টিং হয় নাই, এবং তারপরেই ওর মরে যাওয়ার কিছুদিন পরেই আস্তে আস্তে মোনালিসা জনপ্রিয় হওয়া শুরু করে, বাট ওটা পুরোপুরি সেপারেট একটা কাহিনী। আপনারা যদি চান আমি ওই কাহিনী নিয়ে কথাবার্তা বলি, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের মোনালিসার একটা ভয়ঙ্কর গল্প বলবো। ভালো থাকেন সবাই, টাটা।